আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের সংবাদ পর্যালোচনামূলক আয়োজন টিপটপ মার্ট লিমিটেড সম্পাদকীয়তে। প্রিয় বন্ধুরা, আজ অত্যন্ত জরুরি একটি বিষয়ে আপনাদের সামনে সংবাদ পর্যালোচনা করব। হ্যাঁ, একটি সিদ্ধান্তের অপেক্ষা। ওই সিদ্ধান্তটি হয়ে গেলে 1 মিনিটের মধ্যে সব অস্থি প্রদীপ নিভে যেতে পারে। ঘটনা খুলে বলার জন্যেই আজকের এই পর্যালোচনা। প্রিয় বন্ধুরা, আমি ধীরে ধীরে ঘটনার গভীরে সংবাদ পর্যালোচনার ভেতরে প্রবেশ করব। চারু মজুমদারের নাম কি আপনারা শুনেছেন? যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই শুনেছেন। নকশালবাদী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব চারু মজুমদার। আমি বলছি ভারতের পশ্চিমবঙ্গের কথা। সেখানে চারু মজুমদার সহিংস এক আন্দোলন শুরু করেছিলেন। তরুণ প্রজন্মকে বিপ্লবের স্বপ্ন দেখিয়ে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। প্রচলিত শাসন ব্যবস্থাকে ভেঙে দেবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। সেই ঘটনায় অনেক দূর এগিয়েছিলেন চারু মজুমদার এবং নকশালবাদী আন্দোলনকারীরা। 1970 থেকে 1972 এই সময়ে নকশালবাদীদের দমন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি পন্থা অবলম্বন করে। এটাকে ওই সময় বলা হতো এনকাউন্টার। এই যে প্রথম এনকাউন্টারে মানুষ হত্যা করা শুরু হলো, আমরা এখনও বিভিন্নভাবে এই ধরনের তথ্য পাই বা সচক্ষে দেখি অনেক সময় যে এনকাউন্টারে মানুষকে হত্যা করা হচ্ছে বা মানুষের মৃত্যু হচ্ছে। প্রিয় বন্ধুরা, এনকাউন্টারের কয়েকটা ভার্সন তৈরি হয়েছে। যেমন বলা হচ্ছে বন্দুকযুদ্ধ অথবা ক্রসফায়ার। এই শব্দগুলো সাংবাদিকতার অভিধানে যুক্ত হয়ে গেছে। এই শব্দগুলো অভিধানে যুক্ত হবার নানা ধরনের কারণও আছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে যেখানেই কোনো ধরনের মারাত্মক ঘটনা ঘটে সেখানে জনগণের ভেতর থেকে প্রতিরোধও লক্ষ্য করা যায়। যেমন ধরুন, একটি এলাকায় চোরের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। সেখানে কি হলো এরপর? মানুষ আইন নিজের হাতে তুলে নিল। আমরা জানি যে লাঠিবাসী সমিতি, এই ধরনের সমিতিও হয়েছে ডাকাতদের প্রতিহত করার জন্যে। এরকম অনেক চরাঞ্চল রয়েছে যেখানে নিজেরাই উদ্যোগী হয়ে ডাকাত বা সন্ত্রাসীদের প্রতিহত করার ব্যবস্থা নিয়েছে। এর কারণ যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে ওই অঞ্চল বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে বলেন যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না, সুতরাং আমরা করছি। আমরা প্রতিনিয়ত দেখি গণপিটুনির ঘটনা। গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, গণপিটুনিতে চোর নিহত, আবার গণপিটুনিতে ভালো মানুষের মৃত্যুর ঘটনাও আমরা দেখি। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে গণপিটুনি এই শব্দটার অর্থ কী দাঁড়ায়? যে একটি সাধারণ মানুষের দল, তারা সম্মিলিতভাবে একজন অপরাধীকে হত্যা করেছে পিটুনি দিয়ে আক্রমণ করে মেরে। কিন্তু এখানে আমার আপত্তি হচ্ছে যে গণপিটুনি শব্দটাকে কোনোভাবে মেনে নিতে পারলেও গণধর্ষণ কথাটা একেবারেই অপ্রাসঙ্গিক। কারণ গণধর্ষণ এই শব্দটাই আসলে হতে পারে না। কতগুলো হিংস্র, কতগুলো পশু প্রবৃত্তির লোক একটা মেয়েকে ধর্ষণ করার পর সেটা আমরা কি বলছি? গণধর্ষণ। আসলে গণ শব্দটা ব্যবহার হয় ইতিবাচক অর্থে, যেমন গণজোয়ার, গণ অভ্যুত্থান, গণজাগরণ। সুতরাং এই গণধর্ষণ থেকে গণ শব্দটা ফেলে দেওয়া উচিত এখনই। যাই হোক, আমি মূল প্রসঙ্গেই আসব। এই যে গণপিটুনি হচ্ছে এবং তাতে সন্ত্রাসী হয়তো মারা গেছে, হয়তো চোরও মারা গেছে, হয়তো অপরাধী মারা গেছে, কিন্তু এটা আসলে কতটুকু বৈধ? ওই যেসব ব্যক্তিবর্গ বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারছে না, তাই আইন নিজের হাতে তুলে নিয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের পন্থা কখনোই চলতে পারে না। তাহলে আইন, আদালত বা অন্য কোনো শৃঙ্খলার আর প্রয়োজন থাকে না বা পড়ে না যদি আমি বিকল্প ব্যবস্থা তৈরি করি। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে এক সময় সালিশি বৈঠকের খুব প্রচলন ছিল।
সেটা কিন্তু আমাদের প্রচলিত আইনের সঙ্গে খুব বিরোধপূর্ণ অবস্থা তৈরি করতো ওই সময়। আস্তে আস্তে এটার বিলোপ করে দেওয়া হয়েছে। এই জন্যেই করা হয়েছে যে সালিশের মধ্য দিয়ে যে সুরাহা হচ্ছে সেটা একজন জুলুমবাজের পক্ষে চলে যেতে পারে বা যিনি ভুক্তভোগী তার বিপক্ষে যেতে পারে। সুতরাং কতগুলো মানুষের হাতে সালিশের দায়িত্ব দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক নয়। ফলশ্রুতিতে আমরা আইনের উপরেই এখন আস্থা রাখছি, কিন্তু সেই আইন কোথায় গেল? সেই আইনের সুবিচারই বা কোথায়? নইলে কেন এত গণপিটুনি হচ্ছে? কেন লাঠিবাসী সমিতি তৈরি করতে হচ্ছে? কেন বিভিন্ন জায়গায় এই খবরগুলো প্রতিনিয়ত দেখছি? এই ধরনের ধারণা থেকেই সম্ভবত এটা হয়েছে যে এনকাউন্টার, বন্দুকযুদ্ধ অথবা ক্রসফায়ার। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ক্রসফায়ার হচ্ছে এনজিওদের শব্দ, কিন্তু আমরা অহরহ দেখি যে কোনো ধর্ষক যার সুনির্দিষ্টভাবে প্রমাণ আছে যে ধর্ষণ করেছে, এরকম ধর্ষককে, এরকম খুনিকে, এরকম অপরাধীকে যখন ক্রসফায়ার দেয়া হয় বা তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়, সেই সময়ে যখন সে মৃত্যুবরণ করে পুলিশের গুলিতে বা শৃঙ্খলা বাহিনীর গুলিতে, তখন আমরা আনন্দিত হই যে অপরাধীর যথাযথ শাস্তি হয়েছে। এই যে আনন্দিত হওয়ার মানসিকতা, এটাও কিন্তু যথার্থ নয়। আমরা যারা মনে করি যে ওই ব্যক্তি অপরাধ করেছে তাকে এখনই স্পট ডেট করে দেওয়া উচিত, এটা কখনোই আধুনিক এই পৃথিবীর একটা ব্যবস্থা হতে পারে না। আমরা জানি, নিশ্চিতভাবেই জানি, ধরুন তার ভিডিও আছে, আমরা দেখছি যে এই লোকটি আরেকটি লোককে হত্যা করেছে। এখন হত্যাকারীকে কি আমি ধরে নিয়ে হত্যা করে ফেলব? তাহলে তো প্রচলিত সমাজ, আইন, আদালত, বিচার ব্যবস্থা কোনো কিছুরই প্রয়োজন নেই, সমাজ তো ভেঙে পড়বে। সেই জন্যেই সকল মানবাধিকার সংগঠন এখন, শুধু এখন নয়, এই যে ক্রসফায়ার নামক শব্দটির যেদিন থেকে উৎপত্তি হয়েছে বা বন্দুকযুদ্ধের উৎপত্তি হয়েছে বা এনকাউন্টার শুরু হয়েছে, তখন থেকেই এটার বিরোধিতা করে আসছেন যে না, নো এনকাউন্টার, নো বন্দুকযুদ্ধ, নো ক্রসফায়ার। আপনি অপরাধীর সাজা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিয়ে তড়িৎ গতিতে বিচার শেষ করুন, কিন্তু অবশ্যই বিচার বহির্ভূতভাবে হত্যা করা নয়, সুনির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ থাকার পরও। এই যে আমি গণপিটুনিতে মেরে ফেলছি, এর মধ্য দিয়ে কী হচ্ছে? বিচার নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে যে কোনো নাগরিক বলতে পারে যে আমার ক্ষমতা আছে, আমি বিচার পাইনি, আমি নিজেই ক্ষমতার প্রয়োগ করব। তাহলে আর দেশ, রাষ্ট্র কোনো কিছুই টিকবে না বা টেকে না। সেই জন্যেই সবাই এর বিরোধিতা করেন, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো। যেমন আমি যদি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কথা বলি, তারা বিভিন্ন সময়ে এই বিষয়ে বিবৃতি দিয়ে এসেছে। আমি যদি আইন ও সালিশ কেন্দ্রের কথা বলি, আমি যদি ব্লাস্টের কথা বলি, আমি যদি অন্যান্য গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠন যারা বাংলাদেশে রয়েছে তাদের কথা বলি, তারা প্রত্যেকেই এটার ব্যাপারে না মতামত দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা যদি বলি, তারাও বলেছে, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও বলেছে যে যেখানে এগুলোর প্রচলন আছে সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা ছোট্ট একটা উদাহরণকে সামনে আনতে পারি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড করার পরে কেউ কেউ গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন, তারা বলেছেন যে এইভাবে হত্যাকাণ্ড করেছি। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা দেখি, তাহলে কি দেখব? যে একেবারে নিম্ন আদালত থেকে শুরু হয়েছে, জাজ কোর্টে বিচার হয়েছে, হাইকোর্টে এসেছে, আপিল বিভাগে গেছে। শুধু তাই নয়, আপিল বিভাগে রিভিউ পর্যন্ত হয়েছে এই বিচার নিয়ে, তারপরেই ফাঁসিটায় কার্যকর করা হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচারের শাস্তি সুনিশ্চিত করা হয়েছে। কেন এটা করা হলো? এটাই আইনি প্রক্রিয়া। এখন যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার পরে সদর্বে বলেছেন যে হ্যাঁ আমি হত্যা করেছি, তাকে তো সাথে সাথে ধরে এনে হত্যা করে ফেলা যেত, কিন্তু এটা কি আইনের শাসনের কাজ হতো?
নিশ্চয়ই না। এখন সবাই প্রশ্ন উঠাবেন যে আদালতে হাজার হাজার মামলা জট, দীর্ঘসূত্রতা, এত দীর্ঘসূত্রতার মধ্যে সব বিষয়ে যদি আমরা মামলায় নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে তো সব কাজ আটকে যাবে। এটার জন্য সমাধান তৈরি করুন, ডিজিটালাইজেশন করুন, অন্য ব্যবস্থা করুন। মামলা জটের কারণে আমি বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করব, যেহেতু আদালতে গেলে এটা ঝুলে যাবে সুতরাং শেষ করে দিই, সেটা হতে পারে না। সেটা সভ্য সমাজে, সেটা কোনো ধরনের মানবিকতার অভিধানের মধ্যে নেই। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধ যে 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টির কোনোটিরই মধ্যে এটি পড়ে না, বৈধতা দেওয়া যায় না। সুতরাং অবশ্যই এনকাউন্টার, ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধ এই শব্দগুলো অভিধান থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, নইলে ভয়াবহ বিপদ উপস্থাপিত হবে আমাদের সামনে। এগুলো যদি জারি থাকে তাহলে এগুলোর অজুহাতে অনেক ভালো মানুষ খুন হয়ে যান বা যেতে পারেন বা যাবেন। সুতরাং এগুলোর বৈধতা দেয়া কারোর জন্যেই কাম্য নয় বা কারোর জন্যেই ভালো নয়। আজকে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তাৎক্ষণিক একটি প্রতিরোধ ব্যবস্থা করতে পারলাম বা তাৎক্ষণিকভাবে উপকৃত হলাম, আমার শত্রুকে মেরে ফেললাম বা অপরাধীকে হত্যা করে দিলাম, কিন্তু এটি কি হবে? দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমাদের। সেই জন্যে অবিলম্বে এটাকে বন্ধ করা উচিত। এখন রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই সিদ্ধান্তটি দিয়ে দেওয়া হয় যে এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না, নিষিদ্ধ, তাহলে কি বিচার প্রক্রিয়াতেই মানুষের পুরো আস্থা ফিরে আসবে। এখন ধরুন এই যে বিচারের গতিহীনতা, আইন আদালতে দ্রুত বিচার পাওয়া যাচ্ছে না, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করার পরেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হচ্ছে না, তাহলে কি করা যায়? র্যাপিড অ্যাকশন, র্যাপিড ট্রায়াল করতে পারেন বা আরও নতুন নতুন পন্থা তৈরি করতে পারেন। ধরুন আপনারা নিশ্চয়ই জানেন যে মিন্নির ঘটনা, এই মিন্নির ঘটনাটাকে আমরা যদি সামনে আনি তাহলে কি দেখব? সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে এবং ভিডিওতে দেখা গেছে যে কিভাবে হত্যা করা হচ্ছে। তো এই ঘটনার বিচার 7 দিনের মধ্যে কিভাবে করা যায়, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সেভাবে করুন। তারপরে দ্রুত সেটাকে হাইকোর্টে নিয়ে যান, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, তারপরে আপিল বিভাগে নিয়ে যান, একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন, নির্দিষ্ট কর্মকর্তাদের দিয়ে দিন। এভাবে এর সমাধানের পথ বের করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই এর বাইরে হতে পারে না সমাধান। বিচার বহির্ভূত সকল প্রকার হত্যা, সেটা গণপিটুনি হোক, সেটা এনকাউন্টার হোক, সেটা ক্রসফায়ার হোক, সেটা বন্দুকযুদ্ধ হোক, কোনো কিছুই আসলে গ্রহণযোগ্য নয়। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, নিশ্চিত হবে, আইনের উপর নির্ভরশীলতা বাড়বে এবং একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচার হয়ে যায় তাহলে মানুষের মনের মধ্যে সাহস সঞ্চারিত হবে, মানুষ আশা পাবে, মানুষ আইনের প্রতি ফিরে আসবে এবং বাংলাদেশ সুশাসনের ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। সুতরাং বিশেষজ্ঞরা, আইনবিদরা, মানবাধিকার কর্মীরা সবাই বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে কঠোর এবং পরিপূর্ণ নিষেধাজ্ঞা জারি হলে ওসি প্রদীপের মতো আর কেউ দুঃসাহস দেখাবে না আইন নিজের হাতে তুলে নেবার। যদিও এই ঘটনাটি এখনও তদন্তের মধ্যে রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা যা পাচ্ছি সেই আলোকেই বললাম, এবং কেউই এই ধরনের অবস্থা তৈরি করতে পারবে না। রাষ্ট্রের মধ্যে আলাদা পরিবেশ, আলাদা কাঠামো, রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র তৈরি করা। ধরুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এলাকাটি দেখবার, কিন্তু তিনি প্রচলিত সকল আইন, সকল কিছু লঙ্ঘন করে নিজের আইনে ওই এলাকাটি চালাচ্ছেন। এই ধরনের অবস্থাই তো এখন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। সেটি একেবারেই বন্ধ হবে
যদি এই সিদ্ধান্তটি হয়, তাহলে 1 মিনিটের মধ্যে সকল ওসি প্রদীপ স্তব্ধ হয়ে যেতে পারে, নিভে যেতে পারে। তাদের সকল অনৈতিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়বে, এটা নিশ্চিত করেই বলা যায়। এই ধরনের মতামত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা, মানবাধিকার কর্মীরা, আন্তর্জাতিক আইন নিয়ে যারা কাজ করেন তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা দেখেছি কি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এটিকে গঠন করা হয়েছে কেন? যাতে দ্রুত বিচার বা দ্রুত আইন শৃঙ্খলাকে সঠিক পথে রাখা যায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে শেষ করছি। একটি ঘটনা ঘটেছিল আজ থেকে 15 বছর আগে। সেই ঘটনা সমাধানের জন্যে আমি থানায় ফোন দিলাম। তো থানা থেকে যারা এলেন তারা এসে সেটা সমাধান করতে পারছিলেন না। পরে উপায়ন্তর না দেখে যখন আমি র্যাবকে ফোন দিলাম, র্যাবের একটি ইউনিট এসে 1 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার এই জটিলতাকে সমাধান করে দিয়েছে। তারা তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তো এটি তো আসলে চোখের সামনেই উদাহরণ রয়েছে। সুতরাং র্যাপিড ট্রাইব্যুনাল করে এই ধরনের বিচার দ্রুততার সঙ্গে শেষ করা যায়। আমরা বিচার বহির্ভূত কোনো কিছুই চাই না। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।